নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, কিছুদিন পরেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তার জন্য দরকার জোর কদমে প্রস্তুতি। সেই প্রস্তুতিতে সাহায্য করতেই নিয়ে চলে এসেছি আজকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলার কিছু সাজেশন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, তোমাদের অবশ্যই উপকার হবে খুব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমরা ভিডিওতে বন্ধুরা প্রত্যেকটি চ্যাপ্টারে প্রত্যেকটি গদ্য এবং কবিতার আলাদা আলাদা করে কোশ্চেন আলোচনা করেছি, তাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। চলো ভিডিওটি শুরু করা যাক। এবার আসি, দেখো বঙ্গ আমার জননী আমার থেকে, যার প্রত্যেকটির মান এক। প্রথম প্রশ্ন, মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? উত্তর দেখো, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশের বুকে চলেছে ইংরেজ শাসনের এক ভয়ানক শোষণ ও অত্যাচার, সেই জন্য লাঞ্ছিতা দেশমাতার মলিন বেশ এবং রুক্ষ কেশ। পরের প্রশ্ন, বঙ্গ আমার জননী আমার গানটি কার লেখা? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। পরের প্রশ্ন দেখো, সন্তান যার তিব্বত চীন ড্যাশ গঠিল উপনিবেশ, শূন্যস্থানে সঠিক উত্তর হবে জাপান। পরের প্রশ্ন দেখো, কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? সঠিক উত্তর বঙ্গ জননী ধাত্রী মা দেবী। পরের প্রশ্ন, 30 কোটি মানুষের মিলিত কণ্ঠে কি ডাক শোনা যায়? সঠিক উত্তর আমার দেশ ডাক শোনা যায়। পরের প্রশ্নে আসি বন্ধুরা, এই কবিতা অর্থাৎ বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর কি? সঠিক উত্তর স্বদেশ প্রেম। পরের প্রশ্ন দেখো, এই কবিতায় কত কোটি ভারত সন্তানের কথা বলা হয়েছে? সঠিক উত্তর 30 কোটি। পরের প্রশ্ন, এই কবিতায় কার যুদ্ধ করার কথা বলা হয়েছে? সঠিক উত্তর প্রতাপাদিত্য। এবার আসি, দেখো পরবর্তী বিভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে মা বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? পরের প্রশ্ন, অশোক কে? অশোক কোথায় কোথায় তার প্রভাব অর্থাৎ রাজত্ব বিস্তার করেছিলেন তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী বিভাগে, দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, বঙ্গ আমার জননী আমার কবিতায় কবির বক্তব্য তোমার নিজের ভাষায় আলোচনা করো, অর্থাৎ কবিতার যে মূল অর্থ ভাবার্থ সেটা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে মা বলা হয়েছে কেন? এবং ন্যায়ের বিধান কে দিয়েছেন তা তোমরা লিখবে বন্ধুরা। অতিরিক্ত হিসাবে বন্ধুরা তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো, পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা তোমরা নিজের ভাষায় লেখো। এবার আসি বন্ধুরা পরবর্তী গদ্যে, দেখো শহীদ যতীন্দ্রনাথ দাস, যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, যতীন্দ্রনাথ দাস অনশন করে কোথায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর লাহোর সেন্ট্রাল জেলে। পরের প্রশ্ন দেখো, বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন? উত্তর দেখো, বাঙালি মির্জাফর পলাশী যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে যে পাপ করেছিলেন, নিজের জীবন দিয়ে তিনি তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন এবং তার স্বপ্নই তিনি দেখেছিলেন। পরের প্রশ্ন, হিন্দ নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর বিপ্লবী ভগৎ সিং, পাঞ্জাবে। পরের প্রশ্ন, যতীন দাস কবে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর 1904 খ্রিস্টাব্দে 27শে অক্টোবর উত্তর কলকাতার সিকদার বাগান অঞ্চলে তার মামার বাড়িতে। পরের প্রশ্নে আসি বন্ধুরা, যতীন দাসের ছদ্মনাম কী কী ছিল, অর্থাৎ তিনি সারা জীবনে কী কী ছদ্মনাম ব্যবহার করেছিলেন? দেখো, প্রথম ছদ্মনাম ছিল রবিন এবং দ্বিতীয় ছদ্মনাম ছিল কালীবাবু। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতাকে? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, মি প্যাট্রি অর্থাৎ মিস্টার প্যাট্রি কে ছিলেন? সঠিক উত্তর ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন মিস্টার প্যাট্রি। পরের প্রশ্নে আসি বন্ধুরা, কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করতেন? সঠিক উত্তর পিতা বঙ্কিম বিহারী দাস এবং ছোট ভাই কিরণ চন্দ্র। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় কখন ঢলে পড়েন? সঠিক উত্তর শনিবার 13ই সেপ্টেম্বর 1929 তারিখে ঠিক দুপুর 1:15। এবার আসি পরবর্তী বিভাগে, অর্থাৎ 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, যতীন দাসের বাবার নাম কি? তিনি কোথায় চাকরি করতেন আর কোন ঘটনার পর তিনি চাকরিতে ইস্তফা দেন? পরের প্রশ্নে আসি, দেখো জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? পরের প্রশ্ন, জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? এবার আসি পরবর্তী বিভাগে, যার প্রত্যেকটির মান 5। দেখো, প্রথম প্রশ্ন, অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না বলে কেন স্থির করেছিলেন? পরের প্রশ্ন, কী কারণে যতীন জ্ঞান হারান আর জ্ঞান ফিরে আসার পর তিনি কি কি লক্ষ্য করেন? বন্ধুরা, অতিরিক্ত হিসাবে তোমরা এই প্রশ্নটিও করে রাখবে যে 13ই জুলাই 1929 সালের রবিবার সমবেত অনশন যথারীতি শুরু হয়। কিসের উদ্দেশ্যে এই অনশন হয় আর অনশনের যে ঘটনাবলী তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী কবিতা, অর্থাৎ ধরাতলে, যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, দেখো ধরাতল কবিতাটির লেখককে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, তীর থেকে কারা কবির মুখের দিকে চেয়ে থাকে? উত্তর দেখো, দুঃখ ও সুখ দুই ভাই বোন কবির মুখের দিকে চেয়ে থাকে। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, কবি কি বাহিয়া চলিয়াছেন? সঠিক উত্তর তরণী অর্থাৎ নৌকা। পরের প্রশ্ন দেখো, কার কি মনে আসে? উত্তর দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কথা ছোট গীত মনে আসে। পরের প্রশ্ন, কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর সুখ এবং দুঃখকে তিনি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন।
এবার আসি পরবর্তী বিভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, কবি কাল্পনিক নৌকাযাত্রায় যে যে দৃশ্য দেখেছেন তার 2টি দৃশ্যের কথা তোমরা উল্লেখ করবে। পরের প্রশ্ন, দেখি উৎসুক নয়নে, উৎসুক শব্দের অর্থ কী আর কবি কি দেখেন? পরের প্রশ্ন, যা কিছু দেখেন তাকেই কবি ভালোবাসেন কেন? এবার আসি বন্ধুরা পরবর্তী বিভাগে, দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, আমি কে? তরণী শব্দের অর্থ কী আর এখানে যেন শব্দটি কবি ব্যবহার করেছেন কেন? পরের প্রশ্ন, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, কখন পৃথিবীকে কবির ভালো বলে মনে হয় আর এরকম মনে হওয়ার কারণ কি? অতিরিক্ত হিসাবে বন্ধুরা তোমরা এটাও করে রাখবে যে সুখ ও দুঃখকে কবি ভাই বোন বলে চিহ্নিত করেছেন কেন বা কবির মনে হয়েছে কেন। এবার আসি বন্ধুরা পরবর্তী গল্পে, দেখো হাবুর বিপদ, প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, দেখো কোন ঘটনা বাংলা মাস্টারমশাই সুধীরবাবুকে অবাক করেছিল? উত্তর দেখো হাবুর বানিয়ে বলার ক্ষমতা। পরের প্রশ্ন, হাবু কখন কোথায় মেলা দেখতে গিয়েছিল? সঠিক উত্তর সন্ধ্যাবেলায় গোপালপুরে। সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? উত্তর দেখো সুধীরবাবু ক্লাসের কাজে অবহেলার মতো অন্যায়কে ক্ষমা করেন না। পরের প্রশ্ন, সুধীরবাবুর একটি মুদ্রাদোষ কী ছিল? মনে থাকবে কথাটা বলা। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, প্রফুল্ল কোন বই থেকে রচনা হুবহু টুকে এনেছিল? উত্তর দেখো দে সরকারের বই থেকে। পরের প্রশ্নে আসছি দেখো বন্ধুরা, হাবুল লাস্ট বেঞ্চে না বসে কোথায় বসেছিল? সঠিক উত্তর থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে বসেছিল। পরের প্রশ্ন, হাবুর খাতার মলাটে চোখ বুলিয়ে সুধীরবাবু কী লেখা দেখেছিলেন? সুধীরবাবু দেখেছিলেন সেটা একটা বীজগণিতের খাতা। পরের প্রশ্ন, নামকরা ফাঁকিবাজ বলতে কার কথা বলা হয়েছে গল্পে? সঠিক উত্তর নিতাইয়ের কথা বলা হয়েছে। এবার আসি বন্ধুরা পরবর্তী বিভাগে, যার প্রত্যেকটির মান 2। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দেখো সুধীরবাবু ফার্স্ট বয় প্রশান্তের রচনা শুনেও বিশেষ সন্তুষ্ট হননি কেন? পরের প্রশ্ন, 3 কড়ি হাঁ করে হাবুর খাতার দিকে তাকিয়েছিল কেন? পরের প্রশ্ন, হাবুলের রচনা শুনে সুধীরবাবুর হাবুলকে কি বলার ইচ্ছা করছিল? পরের প্রশ্ন দেখো বন্ধুরা, কার বুকের মধ্যে কেন হাঁপড় পড়ছে? পরের প্রশ্ন, এটাই সুধীরবাবুর মেথড, সুধীরবাবুর মেথডটি কি তা লেখো। পরের প্রশ্ন, সুধীরবাবু নিতাইকে শাস্তি দিয়েছিলেন কেন? তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী বিভাগে, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, বাংলার মাস্টারমশাই সুধীরবাবুর মধ্যে এক স্নেহশীল, পরিশ্রমী, আদর্শবাদী, শৃঙ্খলাপরায়ণ ও প্রশ্রয়দাতা মানুষ লুকিয়েছিল, তার নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, সুধীরবাবু হাবুর রচনা শুনে খুশি হয়েও কেন কোনোরূপ প্রশংসা করতে পারেননি তিনি? তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, দেখো স্কুলের গেটে দাঁড়িয়ে হাবুর কি মনে হচ্ছিল? হাবুর এমন মনে হওয়ার কারণ কি? শেষ পর্যন্ত সে কি করেছিল তা তোমরা নিজের ভাষায় লিখবে। পরের প্রশ্ন, হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চায় না কেন এবং সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে তা তোমরা লিখবে বন্ধুরা। অতিরিক্ত হিসাবে বন্ধুরা তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো, হাবুর বিপদ গল্প অবলম্বনে হাবুর বলা বাংলাদেশের বর্ষাকাল রচনাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আসি বন্ধুরা পরবর্তী কবিতায়, দেখো কিশোর বিজ্ঞানী, যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, দেখো অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষার সাহিত্য রচনা করতেন? সঠিক উত্তর ওড়িয়া ভাষার। পরের প্রশ্ন, কিশোরটি ছুটি পেলেই কোথায় ছুটে যেতে চাইতো? সঠিক উত্তর সমুদ্র তটে। পরের প্রশ্ন, এক যে ছিল কিশোর, কিশোরটি কে? সঠিক উত্তর বন্ধুরা স্যার আইজ্যাক নিউটন। পরের প্রশ্ন, কুড়িয়ে তোলা নানা রঙের নকশা আঁকা কি? সঠিক উত্তর ঝিনুক। পরের প্রশ্ন, কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? সঠিক উত্তর ছুটি পেলেই। পরের প্রশ্ন, কোন পারাপারকে কবি অনন্ত পার বলেছেন? সঠিক উত্তর জ্ঞানের পারাপারকে। কিশোরটি বড় হয়ে কি করে? সঠিক উত্তর বন্ধুরা ঝিনুক কুড়ায় জ্ঞানের সাগর বেলায়। পরের প্রশ্ন, কিশোরের মন লাগে না কিসে? সঠিক উত্তর খেলায়। পরের প্রশ্ন, দেখো দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। সঠিক উত্তর আচার্য জগদীশচন্দ্র বোস এবং মেঘনাথ সাহা। এবার আসি পরবর্তী বিভাগে, দেখো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, কার খেলায় মন লাগে না, সে কি করতে পছন্দ করত? পরের প্রশ্ন, দেখো কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে, কেনই বা এই তুলনা? পরের প্রশ্ন, দেখো কে কোথায় ঝিনুক পায় এবং এগুলি কেমন তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। এবার আসি পরবর্তী বিভাগে, অর্থাৎ 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও, যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, দেখো বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞাসা করে আর তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন তা তোমরা লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, দেখো ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়, অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। অতিরিক্ত হিসাবে বন্ধুরা তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো, ঝিনুক তো নয় বিদ্যার রতন, মারিয়ে না যায় হেলায়, প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার আসি বন্ধুরা পরবর্তী গল্পে, দেখো প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, দেখো কাদের মধ্যে ক্রিকেট খেলাটি হয়েছিল? উত্তর দেখো রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ ক্লাবের। পরের প্রশ্ন, ননটিক্স বলতে আসলে কি বোঝানো হয়েছে? ননটিক্স বলতে আসলে ক্রিকেট খেলায় ননিদার বিশিষ্ট বুদ্ধিদীপ্ত কৌশলের কথা বোঝানো হয়েছে। পরের প্রশ্নে আসছি, দেখো
এই গল্পে অর্থাৎ ননিদা নট আউট গল্পের মূল গ্রন্থের নাম কি? সঠিক উত্তর ননিদা নট আউট। পরের প্রশ্ন, ননিদার প্রথম বলটি কি বল ছিল? সঠিক উত্তর হোয়াইট বল। পরের প্রশ্ন দেখো, ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? সঠিক উত্তর সিসিএইচ ক্লাবের। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না, কেন? কারণ ননিদা তখন তার ননিটিক্সের কল্পনা করে ফেলেছিলেন এবং ননিদার নির্দেশেই বিষ্ণু সেই সব কাজ করছিল বলে তার মুখে কোনো বিকার ছিল না। পরের প্রশ্ন, সিসিএইচ প্রথমে ব্যাট করতে নেমে কত রানে সবাই আউট হয়ে যায়? সঠিক উত্তর 14 রানে। পরের প্রশ্ন দেখো, মোনাদা না বললে লেখক ননিদার গল্পটিকে কার লেখা গল্প বলে ধরে নিতেন? সঠিক উত্তর শিবরাম চক্রবর্তীর লেখা বলে ধরে নিতেন। এবার আসি বন্ধুরা পরবর্তী বিভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, বিষ্টু কি পাগল হয়ে গেল? বিষ্টু সম্পর্কে এমন বলার কারণ কি? পরের প্রশ্ন, সিসিএইচ এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়ে গিয়েছিল কেন? পরের প্রশ্ন দেখো, শিবরাম চক্রবর্তীর লেখার 2টি বিশেষত্ব উল্লেখ করো। এবার আসি পরবর্তী বিভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? পরের প্রশ্ন, চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন আর তার এমন আবেদনের কারণ কি ছিল তা তোমরা লিখবে বন্ধুরা। অতিরিক্ত হিসাবে বন্ধুরা তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো। দেখো, ওভার শেষ, স্কোর এখন সমান সমান, কোন ওভারের কথা বলা হয়েছে? স্কোর কিভাবে সমান সমান হয়েছিল তা তোমরা লিখবে নিজের ভাষায়। এবার আসি বন্ধুরা পরবর্তী কবিতা থেকে। দেখো, চিঠি, প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, চকাচকি কেমন চিঠি পাঠিয়েছে? দেখো, চকাচকি বালুচরের ঝিকিমিকিতে বর্ষার ঢেউয়ের কত কিছু লেখা চিঠি পাঠিয়েছে। পরের প্রশ্ন, কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? সঠিক উত্তর খোকাবাইয়ের চিঠি পাওয়ায়। এবার আসছি পরের প্রশ্নে বন্ধুরা। দেখো, এই কবিতায় অর্থাৎ চিঠি কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? সঠিক উত্তর বর্ষা ও শীত ঋতুর। পরের প্রশ্ন, কোন কবি পল্লী কবি নামে পরিচিত? সঠিক উত্তর কবি জসিমউদ্দিন। পরের প্রশ্নে আসছি, দেখো, গাংসা লিখতা চিঠিতে কি বলেছে? উত্তর দেখো, গাঙের পাড়ে মোড়ল হওয়ার কথা বলেছে। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, খোকাবাইয়ের চিঠিকে কবি কিসের সাথে তুলনা করেছেন? শীতের ভোরে রোদের সাথে তুলনা করেছেন। পরের প্রশ্ন, চকাচকি কি? চকাচকি হলো হাঁস জাতীয় পরিযায়ী পাখি বিশেষ। স্ত্রী ও পুরুষের চক্রবাককে একত্রে চকাচকি বলা হয়। পরবর্তী বিভাগে আসি। দেখো, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? পরের প্রশ্ন দেখো, খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে, পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। এবার আসি পরবর্তী বিভাগে। দেখো, 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, চিঠি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন দেখো, কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন চিঠি পেয়েছিলেন তা তোমরা নিজের ভাষায় বিশদে লিখবে বন্ধুরা। এছাড়া অতিরিক্ত হিসাবে তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো যে কবি এই কবিতায় অর্থাৎ চিঠি কবিতায় কেন খোকাবাইয়ের চিঠির প্রসঙ্গ এনেছেন তা তোমরা নিজের ভাষায় লিখবে। এবার আসছি ব্যাকরণের অংশে। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন, দেখ ধাতু থেকে ক্রিয়াপদ তৈরি করো। সঠিক উত্তর দেখা। পরের প্রশ্ন, কর্তাহীন ক্রিয়াযুক্ত একটি সরল বাক্যের উদাহরণ দাও। সঠিক উত্তর পড়তে বসো। পরের প্রশ্ন, ওভারশেষ এটি কী ধরনের বাক্য? সঠিক উত্তর ইতিবাচক বাক্য। পরের প্রশ্ন আসি বন্ধুরা, মৌলিক ধাতু কাকে বলে? উত্তর দেখো, ক্রিয়াখণ্ডের যে অংশ সব থেকে ছোট এবং যাকে আর ভাঙা যায় না তাকেই মৌলিক ধাতু বলে। পরের প্রশ্ন, ধাতু বিভক্তি কাকে বলে? ধাতুর সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় তাকেই ধাতু বিভক্তি বলে। পরের প্রশ্ন দেখো, মধু খেলা করছে, মধু শব্দটি কোন পক্ষ? সঠিক উত্তর সে পক্ষ। পরের প্রশ্ন আসি বন্ধুরা, ভবিষ্যৎকাল কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যে ক্রিয়া কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝায় তাকে ভবিষ্যৎকাল বলে, যেমন বাবা বাড়ি আসবেন। পরের প্রশ্ন, গোপাল বাড়ি যাচ্ছে, এখানে যাচ্ছে পদটি কী ধরনের পদ? সঠিক উত্তর ক্রিয়াপদ। পরের প্রশ্ন দেখো, একটি সর্বনাম পদের উদাহরণ দাও। সে বাড়ি নেই, এখানে সে হলো একটি সর্বনাম পদ। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, আমি পড়ি, পড়ি শব্দটি ধাতু ও বিভক্তি আলাদা করো। দেখো, ধাতু হলো পর এবং বিভক্তি হলো শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, গোয়ালা ছেলেটা রোজ দুধ দিয়ে যায়, বাক্যটির উদ্দেশ্য ও বিদেহ অংশ আলাদা করো। এখানে উদ্দেশ্য হলো গোয়ালা ছেলেটা এবং বিদেহ হলো রোজ দুধ দিয়ে যায়। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এটি কী ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল বাক্য। পরের প্রশ্ন বন্ধুরা, সরল বাক্যে কটি সমাপিকা ক্রিয়া থাকে? সঠিক উত্তর একটি। পরের প্রশ্ন, মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে শব্দটি কোন ধরনের ক্রিয়া? সঠিক উত্তর প্রযোজক ক্রিয়া। পরের প্রশ্ন আসি বন্ধুরা, ননিদা দারুণ খেলছে, উদ্দেশ্যপদ সম্প্রসারণ করে বাক্যটিকে পুনরায় লেখো। সিসিএইচ দলের সদস্য ননিদা দারুণ খেলছেন। পরের প্রশ্ন, অনুসর্গের অপর নাম কি? সঠিক উত্তর কর্ম প্রবচনীয়। পরের প্রশ্ন, উপসর্গের অপর নাম কি? সঠিক উত্তর আদ্য প্রত্যয়। পরের প্রশ্ন আসি বন্ধুরা, চৌঠা আষাঢ় প্রবল বৃষ্টি হলো, চৌঠা কি ধরনের শব্দ? সঠিক উত্তর পূরণবাচক শব্দ। পরের প্রশ্ন দেখো, ক্রিয়ার মূল অংশকে কি বলে? সঠিক উত্তর ধাতু। পরের প্রশ্ন আসে দেখো, সমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর দেখো, বাক্যের যে ক্রিয়াপদ
সেই কাজটি সম্পন্ন হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন বইগুলো গুছিয়ে রাখলো। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, ক্রিয়া কাকে বলে? উত্তর দেখো, যে শব্দগুলি দিয়ে কাজ করা বা হওয়া বোঝায় তাকেই বলা হয় ক্রিয়া বা ক্রিয়াপদ। যেমন চলা, দেখা, কথা বলা ইত্যাদি। পরের প্রশ্ন, মৌলিক ধাতুর অপর নাম কি? সঠিক উত্তর সিদ্ধ ধাতু। পরের প্রশ্ন, গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার? সঠিক উত্তর 3 প্রকার। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, এবার দেখো বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। দেখো অংশ, আংশিক, ইতিহাস, ঐতিহাসিক, জীবন, জীবিত, পিতা, পৈতৃক। এরপরে আসছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা, সন্ধি বিচ্ছেদ করো। পুরস্কার, পুরো বিসর্গযুক্ত কার। পরেরটা দেখো আশ্চর্য, আ বিসর্গযুক্ত চর্য। পরেরটা দেখো মহাশয়, মহাযুক্ত আশয়। পরেরটা দেখো নিশ্চয়, নি বিসর্গযুক্ত চয়। পরের প্রশ্নে আসছি বন্ধুরা, যদি বৃষ্টি পড়ে তাহলে খেলা হবে না। বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করো। উত্তর দেখো, বৃষ্টি পড়লে খেলা হবে না। পরের প্রশ্ন, আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম। বাক্যটিকে যৌগিক বাক্যে পরিণত করো। উত্তর দেখো, আমরা ছবি আঁকছিলাম এবং গানও শুনছিলাম। পরের প্রশ্ন, একটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ দাও। তোমাকে এবার অঙ্ক করাবো। এটি হলো একটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ। পরের প্রশ্ন, বাক্যের কটি অংশ ও কি কি? সঠিক উত্তর 2টি অংশ, উদ্দেশ্য এবং বিদেহ। পরের প্রশ্ন, একটি জটিল বাক্যের উদাহরণ দাও। উত্তর দেখো, যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে পরিশ্রম করো। এবার আসি বন্ধুরা আমরা সহায়ক পাঠ অর্থাৎ হজবরলের অংশে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান 1। প্রথম প্রশ্ন দেখো, শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কি ছিল? সঠিক উত্তর খাদ্য বিশারদ। পরের প্রশ্ন, কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা? উত্তর দেখো, তকমা আটা, পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে বলেছিল এই কথা। পরের প্রশ্ন, ন্যাড়ার কি শাস্তি হয়েছিল? উত্তর দেখো, ন্যাড়া 3 মাস জেল এবং 7 দিনের ফাঁসি হয়েছিল। পরের প্রশ্ন, বর্তমানে বুড়োর বয়স কত? সঠিক উত্তর 13 বছর। পরের প্রশ্ন দেখো, হিজিবিজবিজের ভাইয়ের নাম কি ছিল? সঠিক উত্তর হিজিবিজবিজ। পরের প্রশ্নে আসছি, শ্রী কাকেশ্বর কুচকুচের নিবাস কোথায়? উত্তর দেখো, শ্রী কাকেশ্বর কুচকুচের নিবাস 41 নম্বর গেছোবাজার কাকেয়াপট্টিতে। কে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? সঠিক উত্তর কাক। পরের প্রশ্ন, কুমির হিজিবিজবিজকে কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল? সঠিক উত্তর 4 আনা। পরের প্রশ্ন আসছি বন্ধুরা, মোকদ্দমায় কাকে আসামি হিসাবে দাঁড় করানো হয়েছিল? সঠিক উত্তর ন্যাড়াকে। পরের প্রশ্ন, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ গানটি কে করেছিল? সঠিক উত্তর গানটি ন্যাড়া সরু গলায় চিৎকার করে গিয়েছিল। পরের প্রশ্ন, আপিল চলুক সাক্ষী আনো কথাটি কে বলেছে? সঠিক উত্তর পেঁচা চোখ বুজে বলেছে। পরের প্রশ্নে আসছি দেখো, ন্যাড়ার চেহারা ও পোশাকের বর্ণনা দাও। ন্যাড়া যাত্রা জুড়ির মতো চাপকান আর পায়জামা পরেছিল আর তার মুখটা ছিল হাসি হাসি। পরের প্রশ্ন, মাথার ব্যারাম যুক্ত ব্যক্তিটি তার বাড়ির নাম কি রেখেছিল? সঠিক উত্তর কিং কর্তব্য বিমূঢ়। পরের প্রশ্ন, হজবরল গল্পে বিভীষণ বলতে কোন প্রাণীকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর পেঁচাকে। পরের প্রশ্ন, ব্যাকরণ সিং এর ভাইয়ের কি খেয়ে অকাল মৃত্যু হয়েছিল? সঠিক উত্তর আস্ত একটা বারসপ খেয়ে অকাল মৃত্যু হয়েছিল। এবার আসছি বন্ধুরা পরবর্তী বিভাগে যার প্রত্যেকটির মান 3। দেখো 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাকেশ্বর কুচকুচের পরিচয় দাও। পরের প্রশ্ন, পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় উল্লেখ করো। পরের প্রশ্ন, হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে একথা বলেছিল? কাদের সে পাগল বলেছিল এবং কেন? পরের প্রশ্ন, শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কার হাসি পেল? হাসি পাওয়ার কারণ কি তা নিজের ভাষায় লিখবে বন্ধুরা। পরের প্রশ্ন, শেষ মুহূর্তে কে কেন আসামি হলো? তার শাস্তি কি হলো? পরের প্রশ্ন, কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা? মানহানি কথার উত্তরে কুমির হুজুরের কাছে মানহানির যে অর্থ বিশ্লেষণ করেছিল তা লেখো। এবার আসি বন্ধুরা পরবর্তী বিভাগে। দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান 5। প্রথম প্রশ্ন, হিজিবিজবিজ কে? তার একটি গল্প নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, হজবরল বইটির কোন চরিত্র তোমার সবচেয়ে প্রিয় এবং কেন তা নিজের ভাষায় লেখো। উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো। সজারুটা কখন কেঁদেছিল? কেঁদে সে কী বলেছিল? আর উত্তরে কে কি জানিয়েছিল তা তোমরা লিখবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা পত্র রচনায়। দেখো প্রথম পত্র রচনা, পুজোর ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। পরেরটা দেখো, পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। পরেরটা দেখো, বিদ্যালয় অনুপস্থিতির কারণ জানিয়ে বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো রকম অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।